রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আসসালামু আলাইকুম। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে ওপেক থেকে বের হয়ে গেল সংযুক্ত আরব আমিরাত। সৌদি আরবের চাপে সুদানের কাছে F-17 ফাইটার জেট বিক্রি বাতিল করল পাকিস্তান। দক্ষিণ লেবাননে ইহুদি বসতি স্থাপনের প্রক্রিয়া শুরু ইসরায়েলের। সৌদি আরবের চাপে সুদানের কাছে F-17 যুদ্ধবিমান বিক্রি স্থগিত করেছে পাকিস্তান। চলতি বছর জানুয়ারি মাসে পাকিস্তান $1.5 বিলিয়ন ব্যয়ে সুদানের কাছে বেশ কয়েকটি F-17 যুদ্ধবিমান সহ 10টি হালকা যুদ্ধবিমান, 200টি ড্রোন বিক্রির চুক্তি করে। সুদানের কাছে এসব অস্ত্র বিক্রির অর্থায়ন করার কথা ছিল সৌদি আরবের, কিন্তু সৌদি আরব চলতি মাসে পাকিস্তানকে জানিয়ে দিয়েছে তারা এতে অর্থায়ন করবে না এবং পাকিস্তান যেন সুদানের কাছে এসব অস্ত্র বিক্রি না করে। রয়টার্সে প্রকাশিত খবরে বলা হয়েছে, সুদানের কাছে পাকিস্তানের এসব যুদ্ধবিমান বিক্রি ও তাতে সৌদির অর্থায়নে অসন্তুষ্ট যুক্তরাষ্ট্র। তাছাড়া সৌদি আরব সুদানের গৃহযুদ্ধে জড়াতে চায় না। সৌদি আরবের আশঙ্কা, সুদান এসব যুদ্ধবিমান বিদ্রোহ দমনের কাজে ব্যবহার করে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ করতে পারে। সুদান আর্মিতে চরমপন্থী কর্মকর্তা রয়েছে বলেও উদ্বিগ্ন সৌদি আরব ও যুক্তরাষ্ট্র। পাকিস্তান সম্প্রতি লিবিয়ার বিদ্রোহী বাহিনী খলিফা হাফতারের কাছেও $4 বিলিয়ন অস্ত্র বিক্রির চুক্তি করে। এতেও সৌদি আরবের আপত্তি রয়েছে বলে জানিয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম। ফলে এই চুক্তি নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে। চলতি বছর পাকিস্তান রেকর্ড অস্ত্র বিক্রির চুক্তি করে বিভিন্ন দেশের সঙ্গে, কিন্তু সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করায় এবং সৌদি আরবের কাছ থেকে নগদ অর্থ সহায়তা নেয় সৌদি আরবের আপত্তি উপেক্ষা করতে পারছে না ইসলামাবাদ। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত তাদের $3.5 বিলিয়ন পাওনা পরিশোধের জন্য চাপ দেয় পাকিস্তানকে। ফলে পাকিস্তান সৌদির কাছে সহায়তা চায় এবং সৌদি আরব এ অর্থ দিয়ে সহায়তা করে পাকিস্তানকে। অপরদিকে পাকিস্তানের কাছে সৌদি আরবের $5 বিলিয়ন ঋণ পরিশোধের মেয়াদও 1 বছর বাড়িয়ে দেয়। ফলে সৌদির অনুরোধ উপেক্ষা করার অবস্থায় নেই পাকিস্তান। এর ফলে পাকিস্তানের সম্ভাবনাময় অস্ত্র রপ্তানি বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারে। সৌদি আরবকে শিক্ষা দিতে ওপেক ও ওপেক প্লাস থেকে বের হয়ে গেল ইসরায়েলের দোসর সংযুক্ত আরব আমিরাত। আমিরাত ওপেক থেকে বের হয়ে যাওয়ায় লাভবান হবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, দুর্বল হয়ে পড়বে ওপেক। ওপেক হলো আরবের তেল রপ্তানিকারক দেশগুলোর সংস্থা। বিশ্বের মোট 40% জ্বালানি তেল রপ্তানি করে ওপেক সদস্য দেশগুলো, আর ওপেক ও ওপেক প্লাসের দেশ মিলে মোট জ্বালানি তেলের 50% রপ্তানি করে। জ্বালানি তেল উৎপাদন কমানো ও বাড়ানোর মাধ্যমে এই সংস্থাটি বিশ্বের জ্বালানি তেলের দাম ওঠানামা অনেকাংশে নিয়ন্ত্রণ করে। ওপেকের কোনো সদস্য দেশ নিজের ইচ্ছামতো জ্বালানি তেল উৎপাদন বাড়াতে বা কমাতে পারে না এবং এককভাবেও দামও নির্ধারণ করতে পারে না। এই কারণে বিশ্বের জ্বালানি বাজারে সংস্থাটির রয়েছে ব্যাপক প্রভাব, কারণ বিশ্বের 80% প্রমাণিত জ্বালানি তেলের মজুদ রয়েছে ওপেক ও ওপেক প্লাস দেশগুলোতে। ওপেকের অঘোষিত নেতা হলো সৌদি আরব। অভিযোগ রয়েছে, অনেক সময় সৌদি আরব তার নিজের একক সিদ্ধান্ত চাপিয়ে দেয় ওপেকের ওপর এবং সৌদি আরবের সিদ্ধান্তেই জ্বালানির উৎপাদন বাড়ানো, কমানো ও দাম নিয়ন্ত্রিত হয়ে থাকে। এ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে। ওপেকের শীর্ষ জ্বালানি তেল উৎপাদনকারী হলো সৌদি আরব এবং চতুর্থ স্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাত। তবে সংস্থাটিতে সৌদি আরবের পর আমিরাতের প্রভাব সবচেয়ে বেশি। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক জ্বালানি তেলের বাজারে ওপেকের নিয়ন্ত্রণের ঘোরতর বিরোধী। বিশেষ করে ওপেককে ব্যবহার করে সৌদির প্রভাবে অনেক সময় তীব্র অসন্তোষ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় 2022 সালে সৌদি আরব রাশিয়ার পক্ষ নিয়ে জ্বালানি তেলের উৎপাদন কমিয়ে দিয়ে যুক্তরাষ্ট্রকে শায়েস্তা করে। এর ফলে বিশ্বের জ্বালানি তেলের দাম বেড়ে যায় এবং লাভবান হয় রাশিয়া। এই ঘটনায় বাইডেন প্রশাসনের সঙ্গে সৌদি আরবের তিক্ততা চরম আকার ধারণ করে। এক পর্যায়ে জো বাইডেন রিয়াদে ছুটে আসতে বাধ্য হন, কিন্তু তারপরও সিদ্ধান্তে অনড় থাকেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সংযুক্ত আরব আমিরাত হলো ইসরায়েলের দোসর এবং আরবে যুক্তরাষ্ট্রের অন্যতম একটি পদলিহী দেশ। ইয়েমেন যুদ্ধের পর ইরান যুদ্ধ নিয়ে সৌদি আরব ও পাকিস্তানের সঙ্গে বড় আকারে বিরোধে জড়ায় সংযুক্ত আরব আমিরাত। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ নিয়ে সংযুক্ত আরব আমিরাত ওপেক থেকে বের হয়ে গেল। আগামী 1 মে থেকে কার্যকর হবে তাদের এই সিদ্ধান্ত। এর ফলে বিশ্ব জ্বালানি বাজারে ওপেক ও সৌদি আরবের প্রভাব
কমবে। বিশ্ব জ্বালানি বাজারে প্রভাব বৃদ্ধি পাবে যুক্তরাষ্ট্রের, কারণ বিশ্বের সবচেয়ে বড় জ্বালানি তেল উৎপাদনকারী দেশ হল যুক্তরাষ্ট্র। তবে সবচেয়ে বেশি জ্বালানি তেল রপ্তানিকারক দেশ হল সৌদি আরব। সংযুক্ত আরব আমিরাত ওপেক থেকে বের হয়ে এখন নিজের ইচ্ছা মতো যত খুশি জ্বালানি তেল উৎপাদন করতে পারবে। তাদের লক্ষ্য দৈনিক 5 কোটি ব্যারেল জ্বালানি তেল উৎপাদন করা। এর ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কিছুটা কমবে। এখন পর্যন্ত ওপেকের সদস্য দেশ 12টি তথা সৌদি আরব, ইরান, ইরাক, লিবিয়া, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, ভেনেজুয়েলা, আলজেরিয়া, নাইজেরিয়া, কঙ্গো, গিনি, গ্যাবন। ওপেক প্লাসের সদস্য হল রাশিয়া, আজারবাইজান, বাহরাইন, ব্রুনাই, কাজাখস্তান, মালয়েশিয়া, মেক্সিকো, ওমান, দক্ষিণ সুদান এবং সুদান। কাতার 2019 সালে ওপেক থেকে বের হয়ে যায়। ওপেক প্রতিষ্ঠিত হয় 1960 সালে। ওপেক তার ইতিহাসে স্মরণীয় ভূমিকা পালন করে 1973 সালে। ওই বছর আরব ইসরায়েল যুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষ নেয় সৌদির বাদশাহ ফয়সালের নেতৃত্বে যুক্তরাষ্ট্র ইসরায়েল ও তার মিত্রদের কাছে জ্বালানি তেল বিক্রি সম্পূর্ণ বন্ধ করে দেয় ওপেক। এর ফলে লণ্ডভণ্ড হয়ে পড়ে গোটা বিশ্বের অর্থব্যবস্থা। যুক্তরাষ্ট্র অন্য দেশগুলোর উপর নীতি চাপিয়ে দেওয়ার অবস্থানে আর নেই বলে জানিয়েছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালাইনিক বলেছেন, যুক্তরাষ্ট্র আর স্বাধীন দেশগুলোর উপর তার নীতি চাপিয়ে দেওয়ার অবস্থানে নেই। তিনি বলেন, ওয়াশিংটনকে এটা মেনে নিতে হবে যে ইরানের কাছে চাওয়া অবৈধ এবং অযৌক্তিক দাবিগুলো বাদ দেবে তারা। বার্তা সংস্থা রয়টার্সের সূত্রের বরাত দিয়ে জানায়, যুদ্ধ বন্ধে ইরানের দেওয়া নতুন প্রস্তাবে নাখোশ প্রেসিডেন্ট ট্রাম্প। তবে এ নিয়ে যুক্তরাষ্ট্র এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। দক্ষিণ লেবাননের বিনতে জবিল জেলার বেশ কয়েকটি গ্রামের বাসিন্দাদের এলাকা ছেড়ে সিডন জেলার দিকে চলে যাওয়ার নোটিশ জারি করেছে ইসরায়েল আর্মি। ইসরায়েলি সেনাবাহিনী এসব গ্রামের বাসিন্দাদের ঘরবাড়ি ছেড়ে অবিলম্বে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। এর আগেও দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় স্থল অভিযান ও বিমান হামলার আগে বাসিন্দাদের এভাবে সরে যাওয়ার নির্দেশ দিয়েছিল ইসরায়েল। এর মাধ্যমে মূলত ইসরায়েল পশ্চিম তীরের ন্যায় দক্ষিণ লেবাননে স্থায়ীভাবে দখল ও ইহুদি বসতি স্থাপন করতে যাচ্ছে। বৃহত্তর ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পরিকল্পনার অংশ ইসরায়েলের এই পদক্ষেপ। প্রকাশিত বিভিন্ন খবরে বলা হয়েছে, দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েল সেনা ক্যাম্প প্রতিষ্ঠার কাজ শুরু করেছে। বিশ্ব রাজনীতির ক্রমবর্ধমান উত্তেজনা, সামরিক প্রতিযোগিতা এবং পারমাণবিক অস্ত্র বিস্তার নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে ইরানকে কেন্দ্র করে চলমান সংঘাতের প্রেক্ষাপটে। সাম্প্রতিক এই যুদ্ধে প্রবেশের আগে ইরানের কাছে কোনো কার্যকর পারমাণবিক অস্ত্র ছিল না, এমনটাই দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক পরমাণু সংস্থা, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা মহল এবং বিভিন্ন স্বাধীন বিশ্লেষকের অভিমত। তবে যুদ্ধের অভিজ্ঞতা, নিরাপত্তা হুমকি এবং পরাশক্তির সরাসরি সামরিক আগ্রাসনের মুখে এখনো প্রশ্ন উঠেছে, ইরান কি তার নীতিগত অবস্থান বদলে পারমাণবিক অস্ত্র অর্জনের পথে হাঁটবে? ঘটনার সূত্রপাত ঘটে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ গ্রহণের ঘোষণা দেন এবং দাবি করেন, ইরানের পারমাণবিক কর্মসূচি যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য তাৎক্ষণিক হুমকি তৈরি করছে। এই দাবির ভিত্তিতেই হামলার যৌক্তিকতা তুলে ধরা হয়। কিন্তু আন্তর্জাতিক পর্যবেক্ষকদের একটি বড় অংশ এই যুক্তিকে প্রশ্নবিদ্ধ করেছে। তাদের মতে, ইরান পারমাণবিক প্রযুক্তিতে অগ্রগতি অর্জন করলেও সরাসরি বোমা তৈরির কোনো প্রমাণ বহু বছর ধরে পাওয়া যায়নি। 2003 সালের পর থেকে ইরান কোনো সক্রিয় পারমাণবিক অস্ত্র কর্মসূচি পরিচালনা করছে এমন সুস্পষ্ট প্রমাণ নেই বলে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বারবার জানিয়েছে। বরং তারা বলেছে, ইরান তার পারমাণবিক সক্ষমতা প্রযুক্তিগত পর্যায়ে সীমাবদ্ধ রেখেছে এবং রাজনৈতিক পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেয়ার জন্য একটি খোলা বিকল্প বজায় রেখেছে। কিন্তু সাম্প্রতিক হামলা এবং কঠোর ভাষার হুমকি এই ভারসাম্যকে ভেঙে দিতে পারে। বিশেষজ্ঞদের মতে, বারবার সামরিক আঘাত, অবরোধ এবং রাষ্ট্রীয় কাঠামো ধ্বংসের হুমকি একটি দেশের নিরাপত্তা নীতিতে মৌলিক পরিবর্তন আনতে পারে। ইরানের ক্ষেত্রেও সেই সম্ভাবনা জোরালো হচ্ছে। দেশটির ভেতরে কট্টরপন্থী গোষ্ঠীগুলো, বিশেষ করে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর, ক্রমেই এই মতের দিকে ঝুঁকছে যে পারমাণবিক অস্ত্রই হতে পারে একমাত্র কার্যকর প্রতিরোধ। ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে এই পরিবর্তন গুরুত্বপূর্ণ। এতদিন পর্যন্ত দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা পারমাণবিক অস্ত্র তৈরির বিরুদ্ধে একটি ধর্মীয় নিষেধাজ্ঞা বা ফতোয়া জারি করেছিলেন। কিন্তু যুদ্ধ পরিস্থিতি, নেতৃত্বে পরিবর্তন এবং নিরাপত্তা হুমকি এই অবস্থানকে দুর্বল করে দিতে পারে। বিশ্লেষকদের মতে, যদি রাষ্ট্রের অস্তিত্ব হুমকির মুখে পড়ে, তাহলে সেই ফতোয়ার বাস্তব প্রয়োগ আর কার্যকর নাও থাকতে পারে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে।
ইরানের অভিযোগ, আলোচনার মধ্যেই তাদের উপর হামলা চালানো হয়েছে, যে আন্তর্জাতিক কূটনৈতিক নীতির পরিপন্থী। এই অভিজ্ঞতা ইরানের মধ্যে গভীর অবিশ্বাস তৈরি করেছে। অনেকেই মনে করছেন ভবিষ্যতে কোনো শান্তি চুক্তি হলেও তা টেকসই হবে না, কারণ প্রতিপক্ষের উপর আস্থা রাখা কঠিন। এই প্রেক্ষাপটে ইরানের সামনে দুটি পথ খোলা রয়েছে। একটি হলো কূটনৈতিক সমাধানের মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন করা, অন্যটি হলো পারমাণবিক অস্ত্র অর্জনের মাধ্যমে একটি শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলা। বর্তমান পরিস্থিতিতে দ্বিতীয় পথটি ক্রমেই বেশি বাস্তবসম্মত হয়ে উঠছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পারমাণবিক অস্ত্র অর্জনের প্রশ্নে ইরানের নিজস্ব সক্ষমতা একটি গুরুত্বপূর্ণ বিষয়। দেশটি ইতিমধ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, সেন্ট্রিফিউজ প্রযুক্তি এবং পারমাণবিক জ্বালানি উৎপাদনে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। ফলে চাইলেও তারা তুলনামূলক স্বল্প সময়ের মধ্যেই অস্ত্র তৈরির পর্যায়ে পৌঁছাতে পারে, এমন ধারণা অনেক বিশেষজ্ঞদের। তবে আরেকটি গুরুত্বপূর্ণ সম্ভাবনা হলো বাইরের সহায়তা। বিশেষ করে উত্তর কোরিয়ার নাম এখানে বারবার উঠে আসছে। দেশটির নেতা কিম জং উন ইতিমধ্যে সফলভাবে পারমাণবিক অস্ত্র উন্নয়ন করেছেন এবং অতীতে বিভিন্ন দেশে সামরিক প্রযুক্তি সরবরাহের অভিযোগ রয়েছে। বিশ্লেষকদের মতে প্রয়োজনে পিয়ংইয়ং গোপনে ইরানকে প্রযুক্তি নকশা, এমনকি সমৃদ্ধ ইউরেনিয়াম সরবরাহ করতে পারে। এছাড়া রাশিয়ার সম্ভাব্য ভূমিকা নিয়েও আলোচনা চলছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নেতৃত্বে রাশিয়া ইতিমধ্যে ইরানের সঙ্গে পারমাণবিক জ্বালানি ও সামরিক সহযোগিতায় যুক্ত রয়েছে। যদিও সরাসরি অস্ত্র সরবরাহের কোনো প্রমাণ নেই, তবে আন্তর্জাতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হলে এই সহযোগিতা নতুন মাত্রা পেতে পারে। ইতিহাসে এমন অনেক উদাহরণ রয়েছে যেখানে পারমাণবিক অস্ত্র না থাকায় দেশগুলো বড় শক্তির হামলার শিকার হয়েছে। 1994 সালে ইউক্রেন তার পারমাণবিক অস্ত্র ত্যাগ করার পর পশ্চিমা দেশগুলোর কাছ থেকে নিরাপত্তা নিশ্চয়তা পেয়েছিল। কিন্তু 2014 সালে রাশিয়ার হামলা সেই নিশ্চয়তার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে। একইভাবে 2003 সালেও ইরাকও পারমাণবিক প্রতিরোধে না থাকায় যুক্তরাষ্ট্রের আক্রমণের মুখে পড়ে। এই উদাহরণগুলো ইরানের নীতি নির্ধারকদের উপর প্রভাব ফেলছে। তাদের মধ্যে অনেকেই মনে করছেন পারমাণবিক অস্ত্র থাকলে যুক্তরাষ্ট্র বা অন্য কোনো শক্তি সরাসরি হামলার সাহস পেত না। এই যুক্তি আন্তর্জাতিক রাজনীতিতে নতুন নয়, তবে বর্তমান পরিস্থিতিতে এটি আরও শক্তিশালী হয়ে উঠছে। বিশ্বব্যাপী পারমাণবিক অস্ত্র বিস্তার রোধে 1968 সালের পারমাণবিক অস্ত্র নিরোধ চুক্তি বা এনপিটি একটি গুরুত্বপূর্ণ কাঠামো, কিন্তু এই চুক্তির কার্যকারিতা নিয়ে এখন প্রশ্ন উঠছে। চুক্তি অনুযায়ী পারমাণবিক অস্ত্রধারী দেশগুলো ধীরে ধীরে তাদের অস্ত্র কমাবে এবং শেষ পর্যন্ত তা বিলুপ্ত করবে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স এবং যুক্তরাজ্য তাদের অস্ত্র আধুনিকায়নে বিপুল অর্থ ব্যয় করছে। একই সঙ্গে নতুন করে অস্ত্র প্রতিযোগিতা শুরু হয়েছে। চীন দ্রুত তার পারমাণবিক ভান্ডার বাড়াচ্ছে, উত্তর কোরিয়া নতুন নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা করছে, আর যুক্তরাষ্ট্র পুরনো চুক্তি থেকে সরে এসে নতুন কোনো কাঠামো তৈরি করতে ব্যর্থ হয়েছে। এই পরিস্থিতি বিশ্ব নিরাপত্তার জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে। মধ্যপ্রাচ্যের প্রেক্ষাপটে এই ঝুঁকি আরও বেশি। যদি ইরান পারমাণবিক অস্ত্র অর্জন করে তাহলে সৌদি আরব, তুরস্ক, মিশর সহ অন্যান্য দেশও একই পথে হাঁটতে পারে। এতে পুরো অঞ্চল একটি পারমাণবিক প্রতিযোগিতার মধ্যে পড়ে যাবে, যা নিয়ন্ত্রণ করা অত্যন্ত কঠিন হবে। এছাড়া এই প্রবণতা অন্য অঞ্চলগুলোতেও ছড়িয়ে পড়তে পারে। পূর্ব এশিয়ায় জাপান ও দক্ষিণ কোরিয়া ইতিমধ্যে উত্তর কোরিয়ার হুমকির মুখে রয়েছে। যদি তারা মনে করে যুক্তরাষ্ট্র তাদের যথেষ্ট নিরাপত্তা দিতে পারছে না, তাহলে তারাও পারমাণবিক অস্ত্র অর্জনের চিন্তা করতে পারে। একইভাবে তাইওয়ান ইস্যুতেও নতুন করে আলোচনা শুরু হয়েছে। চীনের সম্ভাব্য সামরিক পদক্ষেপের প্রেক্ষাপটে তাইপেই কি পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করবে? এই প্রশ্ন এখন আন্তর্জাতিক মহলে আলোচিত হচ্ছে। এই পরিস্থিতিতে পারস্পরিক ধ্বংস নিশ্চিত বা মিউচুয়ালি অ্যাসিউড ডিস্ট্রাকশন ধারণাটি আবার সামনে আসছে। শীতল যুদ্ধের সময় এই ধারণাটি একটি ভারসাম্য তৈরি করেছিল, যেখানে দুই পক্ষই জানত যে যুদ্ধ মানেই সম্পূর্ণ ধ্বংস। আরও জটিল হয়ে গেছে। বিশ্লেষকদের মতে বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে বিশ্ব আবার একটি নতুন পারমাণবিক যুগে প্রবেশ করবে, যেখানে নিরাপত্তা নিশ্চিত করার একমাত্র উপায় হয়ে দাঁড়াবে পারমাণবিক অস্ত্র। এটি শুধু আন্তর্জাতিক রাজনীতিকে নয়, মানব সভ্যতার ভবিষ্যৎকেও ঝুঁকিতে ফেলবে।
ফেলবে। তবে এখানে কূটনৈতিক সমাধানের সুযোগ রয়েছে। যদি একটি ন্যায়সঙ্গত এবং গ্রহণযোগ্য সমঝোতা প্রতিষ্ঠা করা হয়, তাহলে ইরান সহ অন্যান্য দেশকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা সম্ভব হতে পারে। এর জন্য প্রয়োজন পারস্পরিক আস্থা, আন্তর্জাতিক আইন মেনে চলা এবং শক্তির অপব্যবহার বন্ধ করা। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, যদি শক্তির জোরে ন্যায় প্রতিষ্ঠার প্রবণতা চলতেই থাকে, তাহলে আন্তর্জাতিক ব্যবস্থার ভিত্তি ভেঙে পড়বে। তখন ছোট ও মাঝারি শক্তির দেশগুলো নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে বাধ্য হবে চরম পদক্ষেপ নিতে, যার মধ্যে পারমাণবিক অস্ত্র অর্জন অন্যতম। সব মিলিয়ে ইরানকে ঘিরে বর্তমান পরিস্থিতি শুধু একটি আঞ্চলিক সংকট নয়, বরং এটি বিশ্বব্যাপী নিরাপত্তা ব্যবস্থার জন্য একটি বড় পরীক্ষা। এই পরীক্ষায় ব্যর্থ হলে তার প্রভাব পড়বে পুরো বিশ্বের ওপর, এবং সেই প্রভাব হতে পারে দীর্ঘস্থায়ী ও বিপজ্জনক। পাকিস্তানের মধ্যস্থতায় 2 সপ্তাহের যে যুদ্ধবিরতি হয়েছে তা ইরান যুদ্ধের একটি সামরিক বিরতি মনে হতে পারে, কিন্তু বাস্তবে সবচেয়ে বিভ্রান্তিকর মুহূর্ত। এটি কোনো সমাধানের সংকেত দেয় না। এটি একটি অমীমাংসিত সংঘাতকে এমন কিছু শর্তের মধ্যে স্থবির করে দিয়েছে যা দীর্ঘস্থায়ী সমঝোতাকে কাঠামোগতভাবে অসম্ভব করে তুলবে। উভয় পক্ষই এমন সব দাবি নিয়ে আলোচনায় বসেছে যা অন্য পক্ষের পক্ষে মেনে নেওয়া অসম্ভব। ওয়াশিংটন ইরানের কাছে শর্ত দিয়েছে পারমাণবিক কর্মসূচি বন্ধ করা, বিনা শর্তে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেয়া এবং তেহরানের প্রক্সি নেটওয়ার্কগুলোকে গুটিয়ে আনতে হবে। অন্যদিকে তেহরান দাবি করেছে সামরিক হামলা বন্ধ করা, নৌ অবরোধ তুলে নেয়া এবং শর্তহীনভাবে তাদের সার্বভৌমত্বের স্বীকৃতি। এই অবস্থানগুলোর মধ্যে দূরত্ব কেবল কূটনৈতিক নয়, বরং এটি অস্তিত্বের প্রশ্ন। এসব দাবি দুই প্রতিপক্ষের মধ্যে দর কষাকষি নয়, বরং দুই ব্যবস্থার মধ্যে সংঘাত, যারা একে অপরকে নিজেদের অস্তিত্বের জন্য হুমকি হিসেবে বিবেচনা করছে। এই যুদ্ধবিরতির সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এটি উভয় পক্ষকেই একই সাথে বিজয়ের দাবি করার সুযোগ করে দেয়। এই অবস্থা যুদ্ধবিরতিকে সম্ভবপর করেছে। তেহরান হরমুজ প্রণালী দিয়ে সামুদ্রিক চলাচল নিয়ন্ত্রণ করা এবং একটি পরাশক্তিকে আলোচনায় বসতে বাধ্য করাকে একটি কৌশলগত সাফল্য হিসেবে মনে করে। অপরদিকে ওয়াশিংটন ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র অবকাঠামোর উপর আঘাত হানার মাধ্যমে প্রমাণ করতে চায় আঞ্চলিক ভারসাম্যের পরিবর্তন ঘটেছে। দুই দেশের এই সমান্তরাল অবস্থান আপোষের কোনো সুযোগ তৈরি করে না, বরং তা নষ্ট করে। যুদ্ধ সংশ্লিষ্ট দেশের নেতৃত্ব এখন এমন এক অভ্যন্তরীণ রাজনৈতিক কাঠামোর মধ্যে আটকা পড়েছে যে কোনো নমনীয়তাকে পরাজয় হিসেবে দেখা হয়। আলোচনার প্রক্রিয়ায় অস্থিতিশীলতা এই অচল অবস্থাকে আরও শক্তিশালী করছে। তেহরানের দৃষ্টিতে সমস্যা কেবল ওয়াশিংটনের দাবি নয়, বরং সিদ্ধান্ত নেয়ার প্রক্রিয়াও প্রশ্নবিদ্ধ। ইরান বিশ্বাস করে মার্কিন নীতি কোনো সুসংগত প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে নয়, বরং ইসরায়েলের স্বার্থ রক্ষার দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত। অতীতে জেনেভা আলোচনায় তা দেখা গেছে, যেখানে ইরানের প্রস্তাব মার্কিন প্রতিনিধি দলের কাছে সঠিকভাবে গুরুত্ব পায়নি। ওয়াশিংটনে আলোচনার উদ্যোগ নেওয়ার জন্য চাপ দিয়েছিল তেহরান নয়, ফলে ইরান দুর্বলতার কারণে আলোচনায় বসেছে এই দাবি সঠিক নয়। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধের সীমাবদ্ধতার সম্মুখীন, তাদের পক্ষে দীর্ঘ সময় যুদ্ধ চালিয়ে যাওয়া সম্ভব নয়। ইসলামাবাদে ইরানি কর্মকর্তারা জেডি ভান্সকে বারবার প্রকাশ্য হুমকি দেওয়ার ব্যাপারে সতর্ক করেছিলেন। তা সত্ত্বেও ওয়াশিংটন থেকে দেয়া বিবৃতিতে উত্তাপ ছড়ানো হয়। ট্রাম্পের অব্যাহত হুমকি চুক্তির ক্ষেত্রে একটি বাধা হয়ে দাঁড়ায়। যুক্তরাষ্ট্রের বিশ্বাসযোগ্যতা নিয়ে ইরান প্রশ্ন তুলেছে। এই অবস্থান হরমুজ প্রণালীর ক্ষেত্রে প্রযোজ্য। ইরানের অবস্থান ছিল খুবই স্পষ্ট, একটি স্থায়ী সমাধান নিশ্চিত না হওয়া পর্যন্ত প্রণালীর উপর নিয়ন্ত্রণ বজায় থাকবে। হরমুজ কেবল দর কষাকষির কোনো হাতিয়ার নয়, এটি ইরানের একমাত্র এবং দৃশ্যমান কৌশলগত সুবিধা। একবার এটি ছেড়ে দিলে তা পুনরুদ্ধার করা সহজ হবে না। হরমুজ ছেড়ে দিলে ইরানের দর কষাকষির ক্ষেত্রে মৌলিক অসমতা তৈরি করে। পরিস্থিতি স্বাভাবিক করার প্রস্তাব দেওয়ার আগে ইরানকে অবশ্যই সর্বোচ্চ সুবিধা আদায় করে নিতে হবে। যাকে আপাত দৃষ্টিতে সংঘাতের বিস্তার মনে হচ্ছে, তা আসলে একটি যৌক্তিক কৌশল। এই ভঙ্গুর ভারসাম্যের মধ্যে ইসরায়েল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ইসরায়েল সবসময় আলোচনায় বিঘ্ন সৃষ্টির চেষ্টা করে আসছে। যুদ্ধবিরতির প্রতি ইসরায়েলের অভ্যন্তরীণ বিরোধিতা প্রবল। ইসরায়েলের বিশ্বাস হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযান ফলপ্রসূ হচ্ছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ক্রমাগত জেদ ধরেছেন যে লেবাননকে এই যুদ্ধবিরতি কাঠামোর বাইরে রাখতে হবে। এই অবস্থানের প্রত্যক্ষ কৌশলগত পরিণতি রয়েছে। লেবাননে যত সংঘাত বৃদ্ধি করা
হচ্ছে তেহরান ততটাই হরমুজ প্রণালীর মাধ্যমে চাপ প্রয়োগের ব্যাপারে কঠোর অবস্থান নিয়েছে। ইসরায়েল এই বিষয়টি জানে, এ কারণে লেবাননে হামলা বন্ধ করতে রাজি হচ্ছে না। এর ফলে একদিকে যেমন মার্কিন ইরান চুক্তিতে বাধা সৃষ্টি হচ্ছে, অন্যদিকে তাদের নিজস্ব সামরিক অভিযান চালিয়ে যাওয়ার সুযোগ বজায় থাকছে। উপসাগরীয় অঞ্চলে দেশগুলো নিরপেক্ষ ভূমিকার চেয়ে নিয়ন্ত্রিত দূরত্ব বজায় রাখছে। গালফ কোঅপারেশন কাউন্সিলের রাষ্ট্রগুলো কৌশলগত হিসাব থেকে সরাসরি সম্পৃক্ততায় এড়িয়ে গেছে। মূল সমস্যা হলো মার্কিন ইসরায়েল ব্যাপক বিমান অভিযান ইরানের শক্তি প্রদর্শনের সক্ষমতা নির্মূল করতে পারেনি। ইরান তাদের পারমাণবিক অবকাঠামোর প্রধান অংশ এবং সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ অক্ষুণ্ণ রেখেছে। একই সাথে উপসাগরীয় দেশগুলো নিজেদের অরক্ষিত অবস্থায় দেখতে পেয়েছে, তা সে সরাসরি হুমকির কারণেই হোক বা তাদের ভূখণ্ডে মার্কিন সামরিক উপস্থিতির কারণেই হোক। ফলে মার্কিন নিরাপত্তা ছাতার নির্ভরযোগ্যতা দুর্বল হয়ে পড়েছে। এর ফলে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সংযুক্ত আরব আমিরাত ওয়াশিংটন ও ইসরায়েলের সাথে সম্পর্ক আরও গভীর করেছে। ওমান কিছুটা দূরত্ব বজায় রেখেছে। সৌদি আরব প্রতিদ্বন্দ্বী পক্ষগুলোর মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে। এই বিভক্তি একটি ঐক্যবদ্ধ উপসাগরের নিরাপত্তা কাঠামো গড়ে তোলার সম্ভাবনাকে সীমিত করে দিচ্ছে। যদি পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়, তাহলে ইরানের অভ্যন্তরীণ রূপান্তর হবে সুদূর প্রসারী। এই যুদ্ধের সবচেয়ে বড় দীর্ঘস্থায়ী ফলাফল সামরিক ক্ষয়ক্ষতি নয়, বরং রাজনৈতিক পুনর্গঠন। সুপ্রিম লিডার বা সর্বোচ্চ নেতার অবস্থানে মুস্তফা খামেনির উত্থান ক্ষমতার একটি গভীর পরিবর্তনের প্রতিফলন ঘটিয়েছে। এই রূপান্তরের ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করেছে ইসলামী বিপ্লবী গার্ড কোর। আলী খামেনির আমলের আগের কাঠামো অনেকটা বদলে গেছে। তখন রাজনৈতিক কর্তৃপক্ষ এবং সামরিক শক্তির মধ্যে এক ধরনের ভারসাম্য ছিল। এখন আইআরজিসি প্রধান নীতি নির্ধারণী শক্তি হিসাবে আবির্ভূত হয়েছে। এই রূপান্তর কেবল নেতৃত্ব পরিবর্তনের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, একটি ডিফ্যাক্টো সামরিক কাউন্সিল কর্তৃক ক্ষমতা প্রয়োগ হচ্ছে। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অবস্থান থেকে বোঝা যায় আগের সাংবিধানিক কাঠামো এখন ততটা কার্যকর নয়। এটি কেবল ব্যক্তির বিষয় নয়, কাঠামোগত পরিবর্তনের ইঙ্গিত দেয়। ইরানের বিপ্লবী গার্ড কোনো একক কমান্ড নয়, বরং এটি প্রতিদ্বন্দ্বী কেন্দ্রগুলোর একটি নেটওয়ার্ক। এর অভ্যন্তরীণ বিভাজন একে দুর্বল করে না, বরং ক্ষমতা প্রয়োগের পদ্ধতিকে নতুন রূপ দেয়। ফলে যেসব বাইরের শক্তি মধ্যপন্থী আলোচনার সঙ্গী খুঁজছে, তারা আসলে এই ব্যবস্থাকে ভুলভাবে ব্যাখ্যা করছে। প্রকৃত সিদ্ধান্ত গ্রহণকারী কূটনীতিক নন, বরং সেই সব কমান্ডার যাদের কর্তৃত্ব যুদ্ধ পরিস্থিতির মধ্যে তৈরি হয়েছে। ভবিষ্যতের দিকে তাকালে তিনটি অনিশ্চয়তা ইরানের গতিপথ নির্ধারণ করবে। প্রথমটি হলো যুদ্ধবিরতির প্রকৃতি। তেহরানের কাছে এই সময়কাল কোনো বিরতি নয়, একটি প্রস্তুতির পর্যায়। ক্ষেপণাস্ত্রের মজুদ বাড়ানো হচ্ছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা হচ্ছে এবং আপৎকালীন পরিকল্পনা হালনাগাদ করা হচ্ছে। আলোচনা ব্যর্থ হলে যুদ্ধের পরবর্তী ধাপ সম্ভবত আরও কঠোর পরিস্থিতির মধ্য দিয়ে শুরু হবে। দ্বিতীয় অনিশ্চয়তাটি পারমাণবিক ক্ষেত্রে। ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ বহাল রেখেছে এবং এই মজুদের নিয়ন্ত্রণ বিদেশে হস্তান্তরের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। যদিও সাময়িক স্থগিতাদেশ এবং পর্যবেক্ষণ সম্ভব, তবে পারমাণবিক অস্ত্র নিরোধ চুক্তি বা এনপিটি থেকে নাম প্রত্যাহারের আলোচনা একটি বিপজ্জনক সীমার ইঙ্গিত দিচ্ছে। এটি আলোচনার হাতিয়ার নাকি প্রকৃত উদ্দেশ্য তা এখনও অস্পষ্ট, তবে উভয় ক্ষেত্রেই এর প্রভাব অত্যন্ত গভীর। তৃতীয় অনিশ্চয়তা হল আইআরজিসির ভূমিকা। যুদ্ধ এই বাহিনীটিকে একটি প্রজন্মগত পরিবর্তনের দিকে নিয়ে গেছে, যেখানে বাস্তববাদী ব্যক্তিত্বের বদলে স্থলাভিষিক্ত হয়েছে এমন একদল দ্বারা যারা প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতার চেয়ে সংঘাতের মধ্য দিয়ে গড়ে উঠেছে। তাদের কৌশলগত দৃষ্টিভঙ্গি কম, সম্ভবত তারা ঝুঁকি নিতে বেশি আগ্রহী। এর ফলে আইআরজিসি শুধু শক্তিশালী নয়, একটি ভিন্নধর্মী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এই যুদ্ধবিরতি যুদ্ধ শেষ করবে না, এটি যুদ্ধকে নতুন রূপ দেবে। সংঘাতের আগের আঞ্চলিক ব্যবস্থায় ফিরে আসার সম্ভাবনা খুবই কম। সামনের ভবিষ্যৎ নির্ভর করবে তেহরানের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের উপর। চাপ, বিভাজন এবং প্রাতিষ্ঠানিক রূপান্তরের পরিস্থিতিতে ইরান হয়তো কৌশলগত ধৈর্য বেছে নিতে পারে। যুদ্ধবিরতি এই সংকটের সমাধান করবে না, বরং আরও তীব্র করে তুলবে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।